সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের শরীর ভালো আছে, মন যে ভালো নাই সেটা আমি জানি। বা মার্কেটের যে অবস্থা বা মার্কেটের যে ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিস মোমেন্টামে আপনাদের মনের অবস্থা খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমি আজকে আপনাদের সাথে বেশ কিছু বিষয় আলোচনা করব। আসলে বাজারে আমরা কোথায় ফাঁসি, বাজার আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়, বাজার তো না, স্মার্ট মানি, স্মার্ট মানি আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়, সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব। আজকে কোনো স্টকের ওয়াচ লিস্ট দিব না, বাট আমাদের এখন করণীয় কি, কি করণীয়, সেই করণীয় সম্পর্কে আমি একটু আলোচনা করব। যেহেতু অলরেডি অনেকটাই ইন্ডেক্স পড়ে গিয়েছে, এই পরন্ত বাজারে আমাদের এখন প্ল্যান কি হওয়া উচিত বা আগে আমাদের কি করা উচিত ছিল, সেই বিষয়টা ইনডেপথে আলোচনা করব। আজকের ভিডিওটা শিক্ষণীয় হতে চলেছে। আজকে কোনো স্টকের ওয়াচ লিস্ট দিব না, বাট একটা সেক্টর দিয়ে আলোচনা করব, সাথে ইন্স্যুরেন্স সেক্টরটা, মানে বেসিক্যালি ইন্স্যুরেন্স সেক্টরের এখন কি অবস্থায় আছে, আমরা কি করতে পারি, আমাদের হাতের স্টকগুলো নিয়ে কি করা যায়, সেই প্ল্যানটাও শেয়ার করবো আপনাদের সাথে। তার আগে চলেন ইন্ডেক্সের একটু পর্যালোচনা করি। দেখেন, ইন্ডেক্সের এই জায়গা থেকে শুরু হয়েছে, মানে এই যে বিয়ারিশ ক্যান্ডেল যেটা তৈরি হয়েছিল প্রথমে, এইখান থেকে শুরু হয়েছে, দেন যখন একটু রিটেস্ট দিছে, এই জায়গাগুলোতে ছিল আমাদের সুযোগ। এই সুযোগটা আমি কিন্তু আপনাদেরকে একদম গত সপ্তাহের বৃহস্পতিবারের ভিডিওতে, মানে লাস্ট, আমি প্রত্যেক প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেই, তো প্রতি বৃহস্পতিবারে, যেমন আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি একটা হিংস দিয়েছিলাম বা একটু আলোচনা করেছিলাম আপনাদের সাথে। দেখেন, এইটা টাইটেল কি ছিল, বাজার কি বিপদ সংকেত দিচ্ছে, এই একটা টাইটেল ছিল। এইখানে আলোচনা করা হয়েছিল। দেখেন, এই জায়গাটাতে একটা বক্স আমি আঁকাইছিলাম, এই যে দেখেন বক্স, এই বক্সটা আঁকিয়ে আমি বলেছিলাম যদি এই বক্সের নিচে চলে আসে তখন আমরা বাজার নিয়ে চিন্তা ভাবনা করব। ইন দ্য মিন টাইমে বক্সের মধ্যে ট্রেড হইতে থাকলে তাহলে সবকিছু ঠিকঠাক আছে, এই কথাটাই এইভাবে করে বলা হয়েছিল। তার মধ্যেও এই ভিডিওতে বেশ কয়েকটা 10টা বা 12টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম যে বাজার এইখান থেকে কেন পড়ছে বা বাজার কেন কারেকশন হচ্ছে, মানে এই যে যে দুইটা ক্যান্ডেল হয়েছিল, এই দুইটা ক্যান্ডেল নিয়ে আপনারা লাস্ট ভিডিওটা একটু দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বেশ কিছু স্টক ছিল, তো ওই স্টকগুলা একটা সতর্ক বার্তা ছিল এইখানে, যে বাজার কেন পড়ছে, কি কারণে পড়ছে, ফার্স্ট স্টেপে এটা। বাট এই জায়গাটাতে আমার বলা ছিল যে বক্স আঁকাইছি, এই বক্সটা চলেন যাই, এই যে দেখেন সেম বক্সটা ব্রেকডাউন করছে কবে, মানে এই বক্সটা ব্রেকডাউন করছে কবে, এই ক্যান্ডেল দিয়ে, এই ক্যান্ডেল, তার মানে যে 19শে জুলাইয়ের যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করছে। হ্যাঁ, এইখানে বিয়ারিশ সিগন্যাল আসতেছিল, বাট কনফিডেন্টলি চিন্তা ভাবনা করলে আপনাকে এই বক্সটাই চিন্তা ভাবনা আগে করতে হবে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এই বক্সকে যদি ব্রেকডাউন করে উপরে, মানে ব্রেকআউট করে যদি উপরে যায় তাহলে ঠিকঠাক আছে, আর ব্রেকডাউন করে নিচে আসলে তখন আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ইন দ্য মিন টাইমে আমি আগে পরে আপনাদেরকে এই সব জায়গায় এবং এই সব জায়গায় ভলিউম লো হতে দেখে আমি আপনাদেরকে বলেছিলাম যে এইসব জায়গায় চিন্তা করার কারণ নাই, বুলিশ মোমেন্টামে আছে। বাট এই জায়গাটাতে আসার পরে আমি আপনাদেরকে কি বলেছিলাম, দেখেন, এই যে ফেসবুকে আমি সর্বপ্রথম আপনাদেরকে এই 19 জুলাই যেদিন ওই বক্সটা ব্রেকডাউন করে, যে বক্সটা দেখাইলাম, ওই বক্সটা ব্রেকডাউন যেদিন করে সেই দিনই আমি একটা পোস্ট করেছিলাম 9টা 11তে রাত্রে। সেইখানে স্টপ লস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। কেন এতদিন তো স্টপ লস সম্পর্কে আমি ওইভাবে ডিপলি কোনো কিছু লিখি নেই, কেন করেছি, অবশ্যই কারণ আছে। এই কারণের মধ্যে দেখেন, আমি কিন্তু এই জায়গাটাতে আপনাদের একটা হিংস দিয়ে দিয়েছিলাম বা লেখা ছিল এই জায়গাটাতে, যে আমি এ পর্যন্ত যতগুলো স্টক নিয়ে ভিডিও করেছি প্রতিটির সাথেই স্টপ লস এসএল উল্লেখ করেছি। যদি কোনো স্টকের স্টপ লস হিট করে তাহলে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। তার মানে আমি ওপেনলি যে ভিডিওর মধ্যে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছি, সেই স্টকগুলোর স্টপ লসের কথা বারবার করে মনে করিয়ে দিয়েছি। কেন? বাজারটা চাপে ছিল, বাজারটা চাপে আছে এবং একটা কারেকশন আসতে পারে বিধায় এই স্টপ লসের কথা বলে দিয়েছি। এবং অনেকেই বলতেছে, ভাই আপনি এই স্টকটা নিয়ে আলোচনা করেছিলেন, এই স্টকটা তো নিচে নেমে গেছে। ভাই আমি তো এই 19 তারিখেই আপনাদেরকে এটা বলে দিয়েছি যে স্টপ লস হিট করলে কোনো আবেগ নয়, যুক্তি দিয়ে বিশ্লেষণ করুন। এবং এইখানে সুন্দর আর একটা কথা লেখা ছিল, দেখেন, প্রফিট করার আগে ক্যাপিটাল প্রোটেকশন শিখুন, কারণ মূলধন বেঁচে থাকলে ভবিষ্যতে হাজারো সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে। ভাই এমনি এমনি এই কথাগুলো এই পোস্টের মধ্যে আমি লিখি নেই, এইগুলো তো আগে বুঝতে হবে যে আসলে কোন টাইমে কোন জায়গাটাতে আমি পোস্টটা করতেছি। আপনাদেরকে স্টপ লস মনে করাই দিছি প্রথম 19 তারিখে, মানে যেই দিন ব্রেকডাউন করেছে ওই বক্সটা। এরপরে চলেন, এরপরে আমি আপনাদের দেখাই এই যে বাজার, আমি বলেছি যে আমার চোখে এখন জেড আর লো পেইড, হ্যাঁ লো পেইড একটু কারেকশন হচ্ছে, এটা স্বাভাবিক। জেডও একটু কারেকশন হয়েছে, আবার কিছু জেড আবার সামনে চলে আসতেছে।
এটা কেন বলা হয়েছে? কারণ হচ্ছে বাজার কারেকশনে যদি যায় তাহলে আপনারা আগে পরে দেখেছেন যে জেড ও লোপেট মোটামুটি সামনে আসে। হ্যাঁ, এইবার হয়তো বা লোপেট আসে নাই, আসবে সামনে। এই যে কারেকশন হচ্ছে, হয়তো বা ভলিউম টলিউম কমে গেলে তখন জেড আর লোপেট চলে আসবে। জেড আর লোপেট নিয়ে আমি টেনশন করতেছি না, আমার হাতেও এই টাইপের স্টকই এখনো আছে। এরপরে চলেন আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। এই যে দেখেন, এই দিন হচ্ছে হচ্ছে কবে, 20 জুলাই, 20 তারিখে। 20 তারিখে কি বলা ছিল এখানে, বাজারে টিকে থাকতে হলে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ থাকাটা জরুরি, কমপক্ষে 50-50। তার মানে আমি যে আজকে একটা পোস্ট করেছি যে আমরা 50% ক্যাশ করে রেখেছি, যে ওই দিনই মানে 19 তারিখের যে ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়েছে তারপর থেকে যে একটু করে পুল ব্যাক দিচ্ছে, এই পুল ব্যাকও আমরা কিনি নেই। ওই যে যেদিন দুইটা দুইটা ক্যান্ডেল পুল ব্যাক দেখলেন, এই যে এখানে এখানে এটা হলো আইডিএম প্রসেস। এই পুল ব্যাক, এই পুল ব্যাকেও আপনারা সুযোগ নিতে পারতেন, আমরা নিজেরাও সুযোগ নিয়েছি। এইখানে তো বিক্রি করেছি, বাট এই জায়গাগুলোতেও যেগুলো বিক্রি করতে পারিনি বা একটু কমেছিল, পরবর্তীতে এইগুলো তো আমার মনে করাই দিছি আমার গ্রুপ মেম্বারদের, এবং আমি নিজেও সেল করেছি যে না, পুল ব্যাক এটা হচ্ছে, এই পুল ব্যাকে আমরা সুযোগ নিব। এইখানে আপনাদের কি স্পষ্ট বলা হয়েছে যে 50-50, কমপক্ষে 50% আপনি ক্যাশ করে রাখেন। দেখেন এখন পর্যাপ্ত ক্যাশ থাকলেই যে আজকের বাজারে দেখেন কতটুকু নামছে, এরপরে যতটুকু নামবে ওটা দেখে শুনে আবার ওই ক্যাশ দিয়ে আমরা ট্রেড করতে পারবো। এরপরে চলেন আরো দেখাই। এই যে দেখেন 20 জুলাই আরেকটা পোস্ট আমি করেছিলাম, কি লেখা ছিল, এই জায়গাগুলোতে ভলিউম কমে যাওয়াটা মোটেও সুখকর নয়। এই যে দেখেন এইখানে আমি প্রাইস অ্যাকশন এবং ভলিউমের চিহ্ন আঁকাই দিয়ে আমি এই জায়গাটাতে আপনাদেরকে এই পোস্টটা করে দিয়েছিলাম যে মোটেও সুখকর নয়। তার মানে কিছু একটা ইঙ্গিত আছে ভাই। আমি যদি এই সব জায়গাতে একদম ওপেনলি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি বলি যে মার্কেট কারেকশন হতে চলেছে বা মার্কেট পতন হতে চলেছে, তাহলে এর ইম্প্যাক্টটা কি পড়বে একবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমি আমার গ্রুপ মেম্বারদেরকে সুন্দর মতো বোঝাইছি ওই জায়গাটাতে, কারণ অল্প কিছু লোকজন আছে এবং তারা আমাকে পেইড করে, সত্যি কথা ভাই। এবং তারপরেও আপনাদেরকে যে দেই নেই তা না, কিন্তু আমি ইশারা ইঙ্গিতে যে কয়েকটা পোস্ট দেখাইলাম, ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছি, যারা বুঝেছে তারা ঠিকই কাজ করেছে। আচ্ছা যাই হোক, নিয়ে প্রিভিয়াস কথা যেটা গেছে গেছে সেটার বিষয়ে আলোচনা নাই করলাম, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের ইন্ডেক্স কত পর্যন্ত আসতে পারে, এটাই আপনাদের প্রথম কোশ্চেন। বা ইন্ডেক্সের সাপোর্ট কোথায় ভাই? ভাই এই যে দেখেন, ইন্ডেক্স যখন আপ মোমেন্টামে ছিল, এই জায়গাগুলোতে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল মেপে মেপে, প্রত্যেকটা পয়েন্ট আউট মেপে মেপে তারপরে সিদ্ধান্ত নিছি। এখন ইন্ডেক্স একটু কারেকশনে আসতেছে বা রিটেস্টমেন্টে আসতেছে, আমি কারেকশন বলবো না, ইন্ডেক্স এখনো ফুল ফেজে ডাউন ট্রেন্ডে যায় নাই। আমি এতটুকু আপনাদেরকে ইনশিওর করলাম যে ফুল ফেজে ডাউন ট্রেন্ডে যায় নাই। ডাউন ট্রেন্ডে গেলে আমি বলে দিব সেই জায়গাগুলোতে টোটালি ট্রেড বন্ধ রাখবো। যে 50-50 কেন করছি, 50-50 করার কারণ আছে, কারণ একটু রিটেস্ট দিবে বা একটু কয়েকটা পয়েন্ট একটু কমে, মানে কয়েকশো পয়েন্ট একটু কমে তারপরে আবার উপরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যে কারণে 50-50। আর যদি বুঝে যাইতাম বা এইখানে সিগন্যাল দিতে এরকম আমাকে যে টোটালি ডাউন ট্রেন্ডে, তখন আমি কিছুই রাখতাম না, সবই ক্যাশ করে ফেলতাম। তাহলে এই জায়গাগুলোতে এখন আমাদের কি করণীয় দেখেন, বাজার নামতেছে, নামুক, দেখি আগামী কয়েকদিনে ক্যান্ডেল কি বলে। এখন এই যে দেখেন, এই যে এত বড় বিয়ারিশ ক্যান্ডেল, কোনো পিন টিন কিচ্ছু নাই, এবং আজকের ভলিউমটাও মোটামুটি ভলিউম প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি। এখন ভলিউমটা আরেকটু যদি কমে তারপরে ক্যান্ডেল কি আসে, হ্যাঁ আমরা এই জায়গাগুলোতে পুল ব্যাক পাবো, এই পুল ব্যাকে আমরা ট্রেড নিতে পারবো। সেই জন্য আমি নিজেও বসে আছি, ইভেন আমি নিজেও আজকে একটা স্টক বা দুইটা স্টক টুকটুক করে কুড়াইছি। হ্যাঁ, আমার গ্রুপ মেম্বারদের করায় মানে বাই সিগন্যাল দেয় নেই, এর কারণ আছে, কারণ তারা ওই সব জায়গাগুলোতে ভুল করবে, তারা একবারে কিনে ফেলবে, যে কারণে ওই তারা ওইভাবে করে বললেও তারা বুঝবে না, বুঝবে তারা যে ভাই বলছে কিনে ফেলি, যে কারণে আমি তাদেরকেও এখনো বাই সিগন্যাল দিচ্ছি না। তাদেরকে বাই সিগন্যাল দিব, সময় আসুক তখন দিব। বাট এই মুহূর্তে আপনারা কি করবেন দেখেন, যারা অলরেডি সেল করতে পারেন নাই তারা একটু পুল ব্যাকের জন্য অপেক্ষা করেন, এখান থেকে পুল ব্যাক দেয় কিনা সেটা একটু দেখেন। তবে পুল ব্যাক কোথা থেকে দিবে এই মুহূর্তে ভাই আমি বলতে পারছি না। হ্যাঁ, অনেকেই বলতে পারবে ভাই এইখানে সাপোর্ট আছে, এইখানে সাপোর্ট আছে, এই ক্যান্ডেলের নিচে সাপোর্ট আছে। ভাই যখন বাজার উঠে বা নামে, এই টাইপের সাপোর্ট, এই টাইপের রেজিস্ট্যান্স, এগুলো আদৌ কাজ করে কিনা আমি ওইভাবে পাই নাই। একটার পর একটা রেজিস্ট্যান্স ভাঙছে না, এই যে দেখেন, এই যে একটার পর একটা রেজিস্ট্যান্স ভাঙছে, কিন্তু হ্যাঁ এসে এইখানে মানে রিয়াকশন দেখাইছে, বাট ভেঙে ভেঙে উপরেই গেছে। অনেকেই ভাবছিল যে এখান থেকে পড়ে যাবে, কিন্তু এখান থেকে পড়ে নাই। এখন দেখার বিষয় আছে বাজারে ভলিউমটা ড্রাই হয় কিনা, ভলিউমটা একটু কমে কিনা, সাথে ছোট ছোট ক্যান্ডেল আসতেছে কিনা। যখন আসে তখন আমি নিজেই আপনাদেরকে আপডেট দিব যে নতুন করে আপনারা বাইব্যাক করতে পারেন, অথবা যারা আটকে আছেন তারা এই যে এই টাইপের পুল ব্যাকের জন্য অপেক্ষা করেন। ইভেন এটা পুল ব্যাক হইলে, যদি পুল ব্যাক হয় তাহলে একটু হয়ে আবার উপরেও যাইতে পারে, মানে এইটাকে ব্রেকআউট করে উপরে যেতে পারে। কারণ এখন যে মোমেন্টামটা আছে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, আপ মোমেন্টাম যেটা ছিল সেটা এখনো বলবৎ আছে, আমি এটাও বলতেছি।
যে বাজার পুরাপুরি ক্র্যাশ হয়ে গেছে, বাজার পুরাপুরি শেষ হয়ে গেছে, এই বিষয়টা এমন না, এইখান থেকেও ঘুরে যেতে পারে। তবে কোথা থেকে ঘুরবে এইটা আরো 2-4 দিন আমার বাজার দেখার বিষয় আছে। হ্যাঁ, অনেকেই বলতে পারে ভাই অমুক জায়গা থেকে ওই যে ঢিলমিল ছুড়বে, অনেক সময় লেগে যাবে। ভাই আমি ওই টাইপের মানুষ না, আমি ওভার শিওর না হয়ে কোনো কিছু বলবো না। এই যে এই জায়গাটাতে যেমন ওভার শিওর হয়ে গিয়েছিলাম, বিধায় আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়েছিলাম। এবং অনেকেই বলবে যে আমি তো এই ক্যান্ডেলেই বলেছি এইখান থেকে যাবে। হ্যাঁ, এই ক্যান্ডেলও বলা যায়, বাট এইখানেও বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, এই জায়গাগুলোতেও বিয়ারিশ ক্যান্ডেল হয়েছিল, খেয়াল করে দেখেন এই জায়গাগুলোতেও বিয়ারিশ ক্যান্ডেল হয়েছিল, বাট এইখান থেকে ঘুরে কিন্তু উপরেই গেছে। সো এইখান থেকে বলা যাবে না, এই জন্যই আমি বক্সটা আঁকায় রাখছি যে আমাকে আরো 2-1 দিন দেখতে হবে। হ্যাঁ, আমি একবার পিকে সেল করতে পারিনি, তাতে কি হয়েছে, আমি এইখানে সেল করছি, বা এই যে বাইব্যাকে, মানে বাইব্যাক বলতে কি পুল ব্যাকে আমি সেল করেছি। এবং অনেকেই কি করছে জানেন, এখানে পুল ব্যাক দেখে ভাবছে যে বাজার মনে হয় ঘুরে গেল। না ভাই, এগুলো ট্র্যাপের শিকার করে আমাদেরকে। এবং আমার গ্রুপ মেম্বারদেরকে স্ট্রিক্টলি মানা করা ছিল যে এই জায়গাগুলোতে নতুন কোনো বাই নয়, নো বাই, পারলে আপনি সুযোগ পাইলে আপনি সেল করেন। কিন্তু অনেকেই এই সব জায়গাতে কিনে এই যে আজকে 2 দিন ধরে কারেকশনের শিকার হচ্ছে। হ্যাঁ, আমার হাতেও বা আমাদের হাতেও কিছু স্টক আছে যেগুলো বটম রেঞ্জে, সেগুলো টুকটাক 2-4% কমে গেছে, সেগুলো নিয়ে আলাদা প্ল্যান আছে, কারণ অলরেডি আমাদের কাছে 50% ক্যাশ আছে, সেই ক্যাশ দিয়ে আমরা ওইগুলোকে ব্যাকআপ দিতে পারবো অথবা নতুন কোনো জায়গায় সুইচ করতে পারবো। তো এখন আপনার যদি ফুল ক্যাশ যদি এখানে ইনজেক্ট থাকে, তাহলে আপনার সাথে শুধুমাত্র বাজার উপরে ওঠা ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। এই যে দেখেন আমরা ক্যাশ নিয়ে বসে আছি, বা নিচের দিকে আজকেও কয়েকটি স্টক আমি টুকটুক করে কিনছি। যাই হোক, নিয়ে এই হচ্ছে ইন্ডেক্সের আলোচনা। ইন্ডেক্স নিয়ে আপাতত আমি কোনো কিছুই বলছি না, একটু আমাকে সময় দেন, 2-4 দিন যাক, 2-1 ক্যান্ডেল আসুক, আসলে দেন আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে আমাকে এই ভলিউমটা আরেকটু কমতে হবে, আরেকটু কমলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, চলেন আমি আপনাদেরকে আর একটা বিষয় নিয়ে একটু অবগত করব, সেইটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন, বা অনেকেই প্যানিকে আছেন, অনেকেই পিকে যে আটকে গেছেন, সেই সেক্টরটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ইন্স্যুরেন্স সেক্টর যেই দিন থেকে একদম পিকে চলে গেছে, সেই দিন থেকে আমি ইন্স্যুরেন্স নিয়ে কোনো কিছুই বলছি না, কিচ্ছু বলছি না। ইন্স্যুরেন্স ভালো হবে না খারাপ হবে কিচ্ছু বলছি না। অন্যান্য এই আশপাশের অনেক স্টক দিয়ে আপনাদের ওয়ার্সেজ দেখাচ্ছে, অনেক কিছুই বোঝাচ্ছে, বাট ইন্স্যুরেন্স নিয়ে কোনো মন্তব্য আমাকে দেখেন নাই। কেন? কারণ হচ্ছে ইন্স্যুরেন্স অলরেডি পিকে। আমি যদি কোনো কিছু একটা মন্তব্য করি, অনেকেই অনেকভাবে বিরূপভাবে আমাকে দেখার চেষ্টা করে, বা ভাববে যে ইনি বাজারে প্যানিক ছড়াচ্ছে। ভাই প্যানিক না, বাস্তবতা যেটা সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এই যে এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে দেখেন এখন আজকে ইন্ডেক্স 60 পয়েন্টের উপরে পড়ছে, গতকালকেও পড়ছে, এখন ইন্ডেক্স পড়তেছে। এই যে নতুন চেয়ারম্যান যখন আসছে তখন সে খুব ভালো, এই লোকটা খুব ভালো ছিল, উপরে যাচ্ছে, খুব ভালো, কিন্তু যে এখন দেখবেন এই 2 দিনে এই চেয়ারম্যানরে ধুয়ে মুছে একদম একাকার করে ফেলতেছে। এই আমাদের মতো পাবলিক, আমি তাই করব। বাট কি হয়, আসলে বাজারে যদি আমরা এই বিষয়গুলো না ধরতে পারি, তখন ওই নীতি নির্ধারক বা গেমলার পার্টি যারা আছে তাদেরকে দোষ দিই। ভাই আপনি কেন এই পিকে যায় কিনবেন, আমারে বলেন, আমারে বুঝান। আপনার চেয়ারম্যান সাহেব বলছিল যে আপনি এই পিকে যায় কিনেন, বা আমি বলছিলাম পিকে যায় কিনেন। যারা বলছিল তাদেরকে এখন বলেন যে ভাই আপনি তো বলছিলেন, এখন কি করব। দেখেন এই যে টানা পতন, একদম মানে শার্প ফ্রি ফল করছে। যারা এই সব জায়গায়, হ্যাঁ যারা এইখানে কিনছে তাদের হয়তো বা কেনা দামে আশেপাশে আছে, বা যারা এখানে ধরছে তাদের হয়তো বা প্রফিট আছে, তারা চাইলেও এখন বিক্রি করে দিতে পারেন। বাট আমি বিক্রি করতে বলছি না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার কথা বলতেছি, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। বাট যারা এইখানে কিনছে তাদের অবস্থা কি একটু চিন্তা করে দেখেন। এখন চেয়ারম্যানকে আপনি দোষ দিবেন, ভাই সব সময় কি একটা স্টক বাড়বে বা একটা সেক্টর বাড়বে? এটা যদি চিন্তা করে থাকেন, তাহলে এই শেয়ার বাজারে আপনি সবসময় হারাবেন। সবসময় উপরে কিনে নিচে আবার বিক্রি করুন, মানে লসে বিক্রি করে দিবেন। আপনাকে চিন্তা করতে হবে যে স্টকটা বা এই সেক্টরটা পিকে আছে, এটা কোথায় আবার রিএন্ট্রি করা যায়, বা আমার এন্ট্রির জায়গাটা কোথায়, সেইটা আগে চিন্তা করতে হবে। ভাই এইখানে আমি ধরতে পারি নাই, ধরি নাই। এই যে যেমন মিউচুয়াল ফান্ড, আমি ভাই ধরতে পারি নাই, ধরার আগেই সে উপরে চলে গেছে, আমি ওর পিছনে ছুটতেইছি না যে ও আমাকে কারেকশন দেখ, ও আমাকে রিটেস্টমেন্ট দেখ, রিটেস্টমেন্টের জায়গাগুলোতে আমি ধরবো। এই যে ইন্স্যুরেন্স সেক্টর চলে গেছে হাত থেকে, যাক, আমি আগে পরে ট্রেড করছি, আগে পরে যতটুকু পাইছি, এরপরে যখন পিকে চলে গেছে ওর দিকে আমি ঘুরেও তাকাইনি যে ও আমাকে সুযোগ দিবে। এই যে ইন্স্যুরেন্স আসতেছে, আসো, আমার কথা হলো ভাই তুমি আসো, আমি তোমাকে ধরবো এখন। কিন্তু বাট আমরা অতি লোভে এই সব পিক পয়েন্টে যে মানুষের মিষ্টি কথাতে আমরা কি করি, ঠাস করে যে এন্ট্রি নিয়ে ফেলি। যে এখন দেখেন কি অবস্থা। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এখন তাহলে আমাদের করণীয় কি এই সেক্টর নিয়ে, তাই না? আপনাদের কোশ্চেন এটা থাকতে পারে যে ভাই এখন আমরা কি করব। এখন করণীয় আছে, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এই ইন্স্যুরেন্স সেক্টরের এই যে দেখেন ভলিউম গ্র্যাজুয়ালি কমছে, খেয়াল করে দেখেন। আমরা তো এইগুলা মানে ফলো করি না, হাই ভলিউম দেখলেই
থপ করে যা ছাপাই ফড়ি। এই যে দেখেন হাই ভলিউম হয়েছে, এই যে বিয়ারিশ ক্যান্ডেল, এবং এই তিনটা ক্যান্ডেল আপনাকে আগেই সিগন্যাল দিয়ে দিয়েছে যে হাই ভলিউম এবং ক্যান্ডেল বিয়ারিশ। আমরা এই হাই ভলিউমে যে এন্ট্রি নেই না, হাই ভলিউমে কখনোই এন্ট্রি নেবেন না, সবসময় লো ভলিউমে এন্ট্রি নেবেন। আমি বারবার করে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি এবং গত কয়েকটা ভিডিওতে কন্টিনিউয়াসলি আমি এই ভলিউম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখেন এইখানেও দেখেন পিক ভলিউম ছিল, তারপরে দেখেন এই যে ভলিউম ড্রাই হয়েছে, খেয়াল করে দেখেন এই জায়গাটাতে পিক ভলিউম, তারপরে ভলিউম ড্রাই হয়েছে। এই যে এইখানে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে পরপর 3-4টা ভলিউম ড্রাই হয়েছে, দেন তারপর আরেকটা মুভ দিছে। এই জায়গাটাতেও দেখেন সেম কাহিনী হচ্ছে না। এখন আপনি চাইলে এখন প্ল্যান করতে পারেন ইন্স্যুরেন্স নিয়ে, বাট আপনি কেন ভাই হাই ভলিউমে একদম পিক পয়েন্টে যে এন্ট্রি নেবেন? এই যে এইখানেও সেম, এই জায়গাটাতেও সেম, দেখেন এইখানেও কিন্তু সেম, এই যে হাই ভলিউম এবং পিক পয়েন্ট, তারপরে কয়েকদিন টানা পতন, তারপর আবার উঠছে, আবার কয়েকদিন টানা পতন, তারপর আবার উঠছে, সেম জায়গাটাতে আপনাকে ঘটনা বারবার দেখাচ্ছে। বারবার ঘটনা দেখানোর পরে তারপরও আমরা সাবধান হই না, তারপরও আমরা এই পিক পয়েন্টে যে এন্ট্রি নিয়ে বসি। এই যে এখন দেখেন ভলিউম কমে আসতেছে, আমি হয়তো বা আগামী রবি সোমবার পর্যন্ত এটা একটু দেখব, দেখার পরে আমারও প্ল্যান আছে ইন্স্যুরেন্স কারেকশনের জন্য। আমি অপেক্ষা করতেছিলাম, আমারও প্ল্যান আছে, আমি এই ইন্স্যুরেন্স থেকে একটা বা দুইটা স্টক আমি নতুন করে পিক দেবো। তবে হ্যাঁ, আমি ওইভাবে আশা করতেছি না যে এটাকে হায়ার হাই করেই যাবে, এইখান থেকে একটা পুল ব্যাক দিবে, এই পুল ব্যাকে 10-15-20% যা পাই আমি নিয়ে বের হয়ে যাবে। আর যদি দেখি যে না ক্যান্ডেল ফ্যান্ডেল ভালো একদম গ্র্যাজুয়ালি বাড়তেছে, উপরে যাচ্ছে, তাহলে হোল্ড করব। বাট এখন এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টর আমি মনে করতেছি যে এটা হয়তো বা কি হইতে পারে, এই জায়গাটাতে 2-1টা দিন দেখেন যে ইন্স্যুরেন্স সেক্টর মাত্র আজকে 0.20 কমছে। এতদিন মারার পরে মানে ও রেস্ট নিচ্ছে, মানে ও ক্লান্ত হয়ে গেছে, আর কত মারবো ভাই, আর কত মারবো। সো এই সব জায়গা থেকে 2-1টা করে আমরা পুল ব্যাক পাবো। ওই পুল ব্যাকটা ধরার জন্য আমি ইন্স্যুরেন্স সেক্টরের ওয়েট করতেছি। আমি এখনো এন্ট্রি নিয়ে নেই, সত্যি কথা চাইলে আজকে এন্ট্রি নিতে পারতাম, এখনো এন্ট্রি নিয়ে নেই, কারণ আর একটু দেখার বিষয় আছে। হয়তো আমি রবিবারটা দেখবো, রবিবারটা দেখলে আমি হয়তোবা ওইখানে কনফার্ম হয়ে যাব যে ইন্স্যুরেন্স সেক্টরে এখন ঢুকবো কি ঢুকবো না। তবে ইন্স্যুরেন্স আমার ওয়াচ লিস্টে আছে, আপনারা চাইলেও ইন্স্যুরেন্সটাও ওয়াচ লিস্টে রাখতে পারেন। তবে এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টর থেকে কোনো স্টক আমি ওয়াচ লিস্টে দিচ্ছি না এখনো। আমার কাছে সবগুলো ওভারভ্যালুড। যারা এক্সপার্ট ট্রেডার তারা ঠিকঠাক মতো এখান থেকে ঢুকে বের হইতে পারবে, যারা এক্সপার্ট না তারা এখানে ঢুকে গেলে আবার পতনের মুখে পড়তে পারে। যেমন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, এইখান থেকে এইরকম যে এইরকমও আসতে পারে, তখন কি করবেন? আবার এমনও হইতে পারে এখান থেকে উপরেও যাইতে পারে। এইটা ডিপেন্ড করতেছে ভলিউম এবং প্রাইস অ্যাকশন, এই জায়গাগুলোতে কি ধরনের রিয়াকশন করে। না হইলে এইখান থেকে এইরকম আসবেন। যখন আমি এখন আবার যে কোনো একটা স্টক নিয়ে বললাম, তখন আরও কারেকশনের মধ্যে পড়লেন, তখন তো বিপদে পড়বেন ভাই, আপনি ঠিক মতো বেরোইতেই পারবেন না। সো যারা এক্সপার্ট, যাদের হাত অনেক পাকা, তারা এই জায়গাগুলোতে এন্ট্রি নেবে এবং তারা এই আমার মতো এই রকম জায়গাগুলোতে বসে আছে। ভাই আপনি এইখানে পিক পয়েন্টে নিয়েছেন, যে এতদিন ইন্স্যুরেন্স নিয়ে 2-3টা আমি পোস্ট করেছি, ভাই আপনি এইখানে কিনছেন, এইখানে কেনার পরে এখন এইখানে আসার পরে যখনই পুল ব্যাক দিবে তখন দেখবেন যে আপনার কেনা দামে যাইতে যাইতেই আবার স্মার্ট মানি বের হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আর এই সব জায়গায় যদি এখন কেনার চেষ্টা করেন, তাহলে একটু ছোট স্টপ লস ধরে তারপর আপনি যদি ট্রেড করেন, বা আমি যেটা প্ল্যান করছি সেটা সেই অনুযায়ী ট্রেড করে, তাহলে আমি 10-15% পাইতে পারি। ভাই এই পিক পয়েন্টে কেন কিনবেন? আসলে চার্ট কথা বলে ভাই, আমরা চার্টের দিকে তাকাই না। তো চার্টের দিকে তাকাইলে দেখেন যে এই সব জায়গাটাতে ভলিউম ড্রাই, এই যে এখন ভলিউম ড্রাই হয়ে গেছে। এরকম দেখেন, এরকম বেশ কিছু স্টক আছে, আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে এশিয়া ইন্স্যুরেন্স, তারপরে যে অগ্রণী, এই যে দেখেন এই যে ভলিউম ড্রাই হয়ে এই যে এখন ম্যানিপুলেশন ক্যান্ডেল আসা শুরু করছে। তারপরে এই যে এশিয়া প্যাসিফিক, এই যে দেখেন সুন্দর ম্যানিপুলেশন ক্যান্ডেল আসা শুরু করছে। তারপরে হচ্ছে যে বিজিআইসি, যে দেখেন এই যে অ্যাকচুয়ালি বিজিআইসি যে আমার টাটা কেন ছিল, অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট ছিল এই যে 36 টাকার ঘরে, এইখান থেকে এই পিক ধরতেন, আবার নিচে আসলো, আবার এই পিক ধরতেন, মানে সুইং ট্রেডিং করা যেত। এই যে এখন দেখেন আবার কারেকশন হয়ে নিচে আসছে, ভলিউম ড্রাই হয়েছে। এই যে ধরেন বিএনআইসিএল নিয়ে এখন বলবো না, এটা অনেক উপরে গেছে, এটা নিয়ে আর কথাবার্তা নাই বললাম। এই যে দেখেন কোয়ান্টিটা সুন্দর আজকে একটা পুল ব্যাক দিছে, বাট ভলিউম একটু কম। আরো সুন্দর ভলিউম আসলে তাহলে আপনি এইখান থেকে যে 32 টাকার থেকে মোটামুটি ধরেন 36-37 টাকার ঘরে একটা ট্রেড নিতে পারেন। আমি বলছি না আপনারা নেন, আমি বলছি না নেন, এখন কিন্তু আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এই যে দেখেন প্রত্যেকবার সুইং দেয়, সুন্দর সুইং দেয়, আপনি ধরতে পারলে আপনার জন্য ভালো ছিল। এই যে যেমন ধরেন এই যে ডিজিআইসিটাও উপরে, আমি এইগুলো নিয়ে এখন আর কিছু বলবো না। যে ভলিউম ড্রাই হচ্ছে, এই যে খেয়াল করে দেখেন এই যে এখানে ভলিউম ড্রাই হয়েছে, এর আগে পরে এইরকম সিনারিও হয়েছে। তারপরে ধরেন হচ্ছে আমি আরো কয়েকটা স্টক, এই যে কর্ণফুলিটা একটু দেখানোর চেষ্টা করি, দেখেন কর্ণফুলি, তারপরেও তেমন একটা কারেকশন হয়নি, ভলিউম ড্রাই, আপনি একটা পুল ব্যাক পাইতে পারেন, বড় জোর হলে পুল ব্যাক। এই যে দেখেন এই যে মেঘনা ইন্স্যুরেন্স সুন্দর, এটা আমার খুব পছন্দের স্টক, এইবার আমি ধরতে পারি না, ও ধাপ করে 3টা ক্যান্ডেল মারিয়ে দিছে, মানে যে 35 টাকার থেকে এখানে 45 টাকায় চলে গেছে, ও আমি ধরতে পারিনি, ওর পিছনে আমি ছুটিই নেই, না ও কারেকশন দেখ।
রিটেস্টমেন্ট দেখ, তারপরে এই যে দেখেন এই যে ভলিউম কম আসা শুরু করছে। এইরকম আরো কিছু স্টক আছে দেখেন আপনি, এই যে পাইনিয়র দেখেন কি হয়েছে, এই স্টকগুলো কই থেকে উঠে গেছে, এটা হচ্ছে 44 টাকার থেকে স্টকটা উঠে গেছে হচ্ছে 73, মানে অলমোস্ট ডাবল হয়েছে। এরপর আপনি পিক পয়েন্টে যে কেন কিনেন ভাই মানুষের কথাতে? এই যে এখন কারেকশন হচ্ছে, এই কারেকশনের মধ্যে কিনে টুকটাক প্রফিট করার চেষ্টা করেন না কেন? আসলে আমরা কি করি, আমরা অতি লোভে মানে হাই পয়েন্টে যা কিনে ফেলি। বাজারে একটা রুলসই আছে যে আপনি কিনে জিততে না পারলে কখনো বিক্রি করে জিততে পারবেন না। তো আপনাকে নিচে কিনতে হবে, উপরে গেলে বিক্রি করে দিবে। কারণ উপরে কিনে আপনি যে এখন কি করছে অনেকেই, যে এই স্টকগুলো আরো পড়বে, তারপরে হচ্ছে তারা সেল করে দিচ্ছে, লসে সেল করে দিচ্ছে। দেখবেন সেল করার পরে আবার স্টকগুলো আবার একটু করে পুলব্যাক দেওয়া শুরু করছে। এভাবেই হয় ভাই, এইভাবেই হয়। যাই হোক, আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। ইন্স্যুরেন্স সেক্টরে যারা বিক্রি করতে পারেন নাই তারা আর এখন আর বিক্রি করেন না, পুলব্যাকের জন্য অপেক্ষা করেন। পুলব্যাকে যদি আপনার যতটুকু 5-10% যতটুকু লস কাভার হয়, আপনার লস কাভার হইলে তখন আপনারা চিন্তা করেন। এখন আপাতত ইন্স্যুরেন্স অলরেডি অনেকটাই পড়ে গেছে ভাই, এই মুহূর্তে আর বিক্রি করার কোনো দরকার নাই। যা হবার তা হয়ে গেছে। আপনি মানে ভুল করছেন, এটা থেকে শিক্ষা নেন। আমি নিজেও ভুল করি, নিজের ভুল থেকে নিজেই শিক্ষা নেই। তা আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা এই ভুলগুলো থেকে শিক্ষা নেন। এবং ইন্ডেক্সের আপাতত ডাউন ট্রেন্ড এখনো ফুলভাবে কনফার্ম করে নাই, এইটুকু আমি আপনাদেরকে ইনশোর করে দিলাম বা ইনশোর করছি। এরপরে যদি ডাউন ট্রেন্ড কনফার্ম করে, হ্যাঁ এই সুইংও করতে পারে, ডাউন ট্রেন্ড এই সুইংও কনফার্ম করতে পারে, বাট আমার কিছু ট্রিগার পয়েন্ট আছে। তো ওই পয়েন্টগুলা, একটা পয়েন্ট ভাঙছে, দুইটা পয়েন্ট আছে, তো একটা পয়েন্ট ভাঙছে আর একটা পয়েন্ট এখনো ঠিকঠাক আছে, ওই পয়েন্ট থেকে রিভার্সাল আসতেও পারে। তো যতক্ষণ না পর্যন্ত রিভার্সাল আসতেছে ওই পয়েন্টে যাওয়ার পরে, যতক্ষণ না পর্যন্ত আমি পুল ব্যাক পাচ্ছি, ততক্ষণ না পর্যন্ত আমি কিচ্ছু বলতে পারতেছি না ভাই। সত্যি কথা, যে যাই বলুক না কেন, যে যত ধরনের সাপোর্ট দেখাক না কেন, ট্রেন লাইন দেখাক, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাক, বিভিন্ন টাইপের চার্ট প্যাটার্ন দেখাক, যে যাই দেখাক না কেন ভাই, আমার অ্যানালাইসিস আমার কাছে, আমি ওই জায়গাটাতে যাওয়ার পরে প্রাইস অ্যাকশন এবং ভলিউম কি ধরনের সিগন্যাল দেয় ওইটা দেখার পরে দেন আমি এই বিষয়ে আপনাদেরকে অবগত করতে পারবো। যেমন আমি এই জায়গাটাতে আপনাদেরকে অবগত করেছিলাম, ওই যে পোস্টগুলো যেগুলো দেখাইলাম, যে এই জায়গাগুলোতে আমার একটা পয়েন্ট আউট আছে, এই পয়েন্ট আউটগুলোর এই চরিত্র এই বিষয়, এবং পুল ব্যাকও দেয় এই ওই চরিত্র অনুযায়ী, এই পুল ব্যাকও এটা কমপ্লিট করে ফেলছে, যে কারণে আমি ওই টাইপের পোস্ট একটু দেখাইছি। এবং আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি আপনারা একটু এটা বোঝার চেষ্টা করেন, যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছি সেইগুলো স্টকগুলোর পটেনশিয়ালিটি খুব ভালো ছিল, বাট মার্কেটই খারাপ, পুরো ইন্ডেক্স সহকারে পড়তেছে। সেই স্টকগুলো কি টিকবে বলেন? আপনিই বলেন, সেই স্টকগুলো কি টিকবে? এরকম তো টিকার কথা না। যদি আপনার মাটি ভালো না থাকে, খেলার উপযুক্তই না থাকে, তাহলে আপনি খেলবেন কিভাবে? মাঠের মধ্যে যদি গর্ত বা অ্যাব্রো থ্যাব্রো অনেক কিছুই থাকে, তাহলে আপনি বল নিয়ে যখন দৌড় দিবেন আপনি তো দৌড়াইতে পারবেন না। তো আপনার মাটি ঠিক নাই, তাহলে আপনার পার্টিকুলার স্টকের ওই স্টকগুলার পারফরমেন্স তো একটু খারাপ হবেই, এটাই তো স্বাভাবিক। সেজন্যই তো আমি আপনাদেরকে ওই 19 তারিখে একটা পোস্ট করে স্টপ লসের কথা মনে করাই দিছি। যে স্টকগুলো আমি বলেছিলাম সেই স্টকগুলোর প্রত্যেকটা স্টকের স্টপ লস পয়েন্ট ধরা আছে, সেগুলো হিট করলে আবেগ না না নিয়ে যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন। যাই হোক, আজকের মতো কথাবার্তা এই পর্যন্তই। আশা করি বিষয়গুলো আপনাদেরকে টুকটাক বুঝাইতে পারছি। আর অন্যান্য সেক্টর সবই একই ধরনের। এখন বাজার একটু বাজারের উপর ছেড়ে দিতে হবে, তারপরে দেন কি হয় ওইটা দেখে সিদ্ধান্ত নিতে হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।